দেখা যায়? Yes, sir. স্লাইড চেঞ্জ হয়? 8 নম্বরেই আছে স্যার। একই প্রবলেম। এখন স্যার 9। হ্যাঁ, এখন আবার স্যার 9। চেঞ্জ হয়? স্যার এখন শুধুমাত্র আপনার একটা ফাইলের ফোল্ডারই দেখা যাচ্ছে, পাওয়ার পয়েন্টে দেখা যাচ্ছে না। আপনি ওদের পাওয়ার পয়েন্ট শেয়ার না করে স্যার ফাইল উইন্ডোটা শেয়ার করেছেন। আপনি স্যার পুরো যদি ডেস্কটপটা শেয়ার করেন তাহলে সবটাই দেখা যাবে আশা করি। ডেস্কটপ থেকে তো শেয়ার করতেছি। যখন স্যার শেয়ারিং অপশন থাকবে, শেয়ার দ্য হোল স্ক্রিন এরকম কিছু একটা থাকলে সেটা দিতে পারেন। শেয়ার স্ক্রিন আসতেছে। শেয়ার শেয়ার স্ক্রিনের মধ্যে স্যার বিভিন্ন ট্যাব আছে না, যে শেয়ার দিস প্রোগ্রাম, শেয়ার দ্যাট প্রোগ্রাম, আরেকটা জায়গায় ঠিক আছে শেয়ার হোল স্ক্রিন। অপটিমাইজ ভিডিও প্লিজ আর শেয়ার, এই তিনটা জিনিস দেখতেছি। ও, পুরো স্ক্রিন শেয়ার করা যায় না স্যার? হোল স্ক্রিন শেয়ার, পুরো প্রোগ্রাম না? জাস্ট স্ক্রিনটাই আছে, হোল বলে না, জাস্ট স্ক্রিন লেখা থাকে। তাহলে শেয়ার স্ক্রিনিং। এখানে যেটা আসলো, শেয়ারে ক্লিক করার পরে আসছে অ্যাডভান্সড বেসিক ফাইল, select a window or an application that you want to share. এটা শেয়ার করলাম। এখন কি দেখো? 8। এখন জি স্যার, এখন স্লাইড দেখতে হচ্ছে, স্লাইডের 8 নাম্বার পেজ। এবার 9 নাম্বার পেজ, আবার 8। এইটাতে গেলেই প্রবলেমটা হচ্ছে। স্ক্রিন শেয়ার ডিফল্ট কেন? সমস্যা নেই। এবার কত দেখো? মেটালার্জিক্যাল ফ্যাক্টরস এফেক্টিং ফর্মিং প্রসেস। 9, তাই না? 9, জি স্যার 9। এবার এবার 8। জি স্যার, হচ্ছে এবার, এখন এবার স্যার দেখা হচ্ছে। যাচ্ছে। বুঝি না কখন কি হয়। আচ্ছা, আমরা গত ক্লাসে এই পর্যন্ত পড়েছিলাম। আজকে মেটালার্জিক্যাল ফ্যাক্টরস অন ফার্মিং প্রসেসেস, এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব।
প্রথমে আসো, ফর্মিং মানেই ইল্ডিং, কারণ ইল্ডিং না হলে ডিফর্মেশন হয় না। ইল্ডিং এর আগেও ডিফর্মেশন আছে, দ্যাট ইজ ইলাস্টিক ডিফর্মেশন। কিন্তু প্রবলেম, যতটুকু ডিফর্মেশন হয় উইদিন দ্য রেঞ্জ অফ ইলাস্টিক ডিফর্মেশন, আফটার আনলোডিং সে তার আগের জায়গায় চলে যায়। আলটিমেটলি আসলে ফাইনালি আমরা খুব একটা চেঞ্জ দেখি না, তার মানে প্রোডাক্টের শেপিং হয় না। সুতরাং আমরা বুঝতে পারছি যে একটা কে, একটা মেটাল অথবা অ্যালয়কে যদি আমরা শেপিং দিতে চাই, শেপ দিতে চাই, ফর্মিং করতে চাই, তাহলে এমন ভাবে লোড অ্যাপ্লাই করতে হবে যে লোডটা কিনা ওই যে মেটেরিয়ালস তুমি ব্যবহার করছো, ডিপেন্ডিং অন জিওমেট্রি অফ দ্যাট মেটেরিয়াল, এর ইল্ড স্ট্রেংথ ক্রস করতে হবে। যে স্ট্রেস তুমি, যে লোড তুমি অ্যাপ্লাই করবা, সেই লোডের বেসিসে ক্রস সেকশন এরিয়ায় যে স্ট্রেস পড়বে, সেই অ্যাপ্লাইড স্ট্রেসটা মাস্ট ক্রস দি yield strength of the material. এটা হচ্ছে বেসিক জিনিস। এখন এই যে yield strength আবার কিসের উপর নির্ভর করে? একটা ম্যাটেরিয়ালস এর প্রাথমিকভাবে আমরা বলি যে কম্পোজিশনের উপর নির্ভর করে। আবার ফিক্সড একটা কম্পোজিশন যখন আমি সিলেক্ট করে ফেলি, আমরা 443 তে ডিটেল পড়েছি, তার হার্ডনেস, তার স্ট্রেংথ লেভেল, তার ডাক্টিলিটি লেভেল আমরা সিরিয়াসলি চেঞ্জ করে ফেলতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে শুধু আসলে কেমিক্যাল কম্পোজিশনের উপরে নির্ভরশীল না। এক সময় ছিল, সেটা তো হাজার হাজার বছর আগে, যখন মানুষের হাতে টেকনোলজি ছিল না, হিট ট্রিটমেন্ট ছিল না, থার্মোমেকানিক্যালি কন্ট্রোল প্রসেসিং ছিল না, তখন একটার ভিতরে আরেকটা যা দিত সেটাই ছিল তাদের জন্য বিশাল পাওয়া, এবং যতটুকু তার স্ট্রেংথ হার্ডনেস ইমপ্রুভ করতো সেটা দিয়ে তারা তাদের কাজ করার চেষ্টা করেছে। কিন্তু এখন আর এখন কিন্তু আর কেমিক্যাল কম্পোজিশন এর উপরে নির্ভর করে না। অনেক সময় দেখা গেছে যে কেমিক্যাল কম্পোজিশন একটা ফিক্স জায়গায় রেখে টিএমসিপির মাধ্যমে হাজারো রকমের তার স্ট্রেংথ ডাক্টিলিটি চেঞ্জ করে নিয়ে যাওয়া সম্ভব মডার্ন টেকনোলজিতে। যাই হোক, এখন যদি আমরা যে কোনো একটা পার্টিকুলার মেটালকে ধরি, সেই মেটালকে আসলে পিওর ফর্মে শেপ দেওয়াটা সহজ, সে যে মেটালই হোক না কেন। যখনই এর ভিতরে অন্য কাউকে ঢুকাবা, আস্তে আস্তে ডিফিকাল্টি বাড়া শুরু হবে। একজনকে দিবা এক রকমের ডিফিকাল্টি, সামান্য পরিমাণে দিবা এক রকম ডিফিকাল্টি, বাড়িয়ে দিবা আরেক রকমের ডিফিকাল্টি, মাল্টি কম্পোনেন্ট সিস্টেম করবা আরেক রকমের ডিফিকাল্টি। এই সবগুলো কিন্তু মানুষের জীবনকে আসলে চ্যালেঞ্জিং করে দিয়েছে। মানুষ তার নিজের প্রয়োজনে যত ডিমান্ড করতেছে, সেই ডিমান্ডকে ফুলফিল করার জন্য অন্যরা, ব্যবসায়ীরা, শিল্পপতিরা, উদ্যোক্তারা যা করতেছে সবকিছু মিলিয়ে আসলে আমাদের জীবন কিন্তু মনে হচ্ছে যে আমরা অনেক অনেক কিছু করছি, অনেক কিছু ভোগ করছি, আলটিমেটলি কিন্তু জীবনের স্বস্তি কমে গেছে, মানুষের জীবনে শান্তি কমে গেছে। এরপরে আসো, যে কোনো একটা মেটেরিয়ালস ইন জেনারেল মেল্টিং টেম্পারেচার বেড়ে যাওয়া মানে
শেপিং করা ডিফিকাল্ট। দেখো, আয়রন, স্টিল এর মেল্টিং টেম্পারেচার ইজ ভেরি ভেরি হাই, তাকে শেপিং করাও এইভাবেই ডিফিকাল্ট। কপারের মেল্টিং টেম্পারেচার কম, শেপিং করা সহজ। অ্যালুমিনিয়ামের মেল্টিং টেম্পারেচার আরো কম, কপারের তুলনায় অ্যালুমিনিয়ামের মেল্টিং আরো সহজ, এই শেপিং আরো সহজ। তো মেল্টিং টেম্পারেচার একটা ফ্যাক্টর। অনেক ক্ষেত্রে দেখা গেছে মেটেরিয়ালস এর ভিতরে যদি অ্যালয়িং অ্যাড করা হয় তাহলে তো মেল্টিং টেম্পারেচার কমে যায়। ফেজ ডায়াগ্রামে তোমরা দেখে এসেছো যে ফেজ ডায়াগ্রাম, 3 রকমের ফেজ ডায়াগ্রাম, আইসোমরফাস ফেজ ডায়াগ্রাম, ইউটেকটিক টাইপ 1 ডায়াগ্রাম, ইউটেকটিক টাইপ 2 ডায়াগ্রাম। অ্যামরফাসের ভিতরে আমরা দেখেছি একটা এলিমেন্ট আর একটা এলিমেন্টের ভিতরে যত অ্যাড করা হয় না কেন কোনো প্রবলেম নাই, তারা ডিজলভ হয়ে যায়, সলিড সলিউশন তৈরি করে। কিন্তু ইউটেকটিক টাইপ 1 এর কথা চিন্তা করলে একজন আর একজনের ভিতরে একেবারেই মিশে না, একজন আরেকজনের ভিতরে মিশে না। তারপরেও তাদের কিন্তু মেল্টিং টেম্পারেচার কমে যায়, ভেরি ইউনিক। যদি ইউটেকটিক টাইপ 2 ধরো, যেখানে পার্শিয়ালি সলিউবল ইন দ্য মেটেরিয়াল, সেখানেও তোমরা দেখেছো একটা এলিমেন্টের ভিতরে আরেকটা এলিমেন্ট, একটা মেটালের ভিতরে আরেকটা মেটাল অ্যাড করার সাথে সাথে তাদের মেল্টিং টেম্পারেচার কমে যাচ্ছে। তো এইভাবে আমরা এই মেটেরিয়ালস এর ফর্মিং এর জন্য অনেক রকমের অপশন আমাদের আছে, সেই ফর্মিংটাকে সহজ করতে পারি। আবার যখন এই অ্যালয়িং অ্যাড করে মেল্টিং টেম্পারেচার কমিয়ে যখন আশা অনুরূপ আমাদের শেপিংটাকে সহজ করা যায় না, সেক্ষেত্রে আমরা আসলে কোল্ড ওয়ার্কিং আর থাকি না, হট ওয়ার্কিং এ চলে যাই। তারপরও যদি মনে করো হট ওয়ার্কিং করছি, সীমা সেফ লিমিটের ভিতরে আমরা গরম করে নিচ্ছি, সেখানেও যদি আমাদের শেপিং করা ডিফিকাল্ট হয়ে যায়, এটাকে আমাদের অ্যাকসেপ্ট করে নিয়ে আমরা হাই স্ট্রেস অ্যাপ্লাই করে শেপিং এর জন্য চেষ্টা করি। যাই হোক, শেপিং এর মূল কথা হচ্ছে যে যাই করো, যেভাবে শেপিং করো না কেন, তোমাকে এনার্জি সাপ্লাই দিতে হবে। এখন ইঞ্জিনিয়ার হিসেবে একজন সত্যিকার অর্থে মেটাল ওয়ার্কিং প্রসেসে যে ইঞ্জিনিয়ার এক্সপার্ট হবে, সে আসলে প্রোডাকশন মিনিমাম এনার্জি ব্যবহার করে কিভাবে করা যায়, কোন কায়দায় করা যায়, সে সমস্ত জায়গায় ইনপুট দিয়ে থাকে। আজকে কিন্তু পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস হচ্ছে, বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস। কি রিলেটেড বিজনেস? কিভাবে বিলিয়ন ডলারের বিজনেস? নট প্রোডাকশন সিস্টেম, নট প্রোডাকশন টেকনিক, শুধুমাত্র একটা ইন্ডাস্ট্রিতে যে এনার্জি কনজাম্পশন হচ্ছে, কোথায় কোথায় মিস ইউজ হয়, কোথায় কোথায় আমরা সেই টেকনিক অ্যাপ্লাই করে ওই এনার্জি কনজাম্পশনটা কমিয়ে দিতে পারি, হিউজ একটা বিজনেস এবং কনসালটেশন সার্ভিস। আমার কাছে প্রায়ই মানুষেরা বিভিন্ন কনসালটেন্সি সার্ভিস, বিদেশি গ্রুপ আমার কাছে যোগাযোগ করে যে ওই ইন্ডাস্ট্রির সাথে একটু আমাদের লিঙ্ক করে দেওয়া যায় কিনা, আমরা তাদের সাথে দেখা করব,
আমরা শুনেছি তাদের হিউজ অ্যামাউন্টের এনার্জি কনজাম্পশন হয়। আমরা দেখব, ফি দেওয়া লাগবে না, আমাদের অ্যাক্সেস চাই যে সেখানে কি কি ভাবে শেপিং হচ্ছে, সেই শেপিংটা প্রোডাকশন হচ্ছে, সেখানে আমরা কোনো ইনপুট দিয়ে দেওয়ার সুযোগ আছে কিনা আগে দেখে আসবে। যদি দেওয়ার সুযোগ থাকে তাহলে তারা ওই কোম্পানির সাথে এগ্রিমেন্টে চলে যায় যে দেখো তোমার সিমিলার প্রোডাকশন আমরা নিয়ে এসে দিব, বছরে 20% তোমার এনার্জি কনজাম্পশন কম হবে। খাতা কলমে 20% যখন কম হবে তখন কিন্তু তোমার সাথে আমার এগ্রিমেন্ট যে এই 20% এনার্জি কনজাম্পশনের 40% যে বিল হয়, 30% যে বিল হয় সেটা আমাদের কনসালটেশন সার্ভিস দেওয়ার, বাকি 70% তোমার লাভ। হিউজ একটা বিজনেস এখন সারা দুনিয়াতে চলতেছে। আমি জানি আবুল খায়েরের সাথে জার্মান গ্রুপের এগ্রিমেন্ট আছে, কারণ আবুল খায়েরের দেখা গেছে যে প্রত্যেক দিনেই সারা ওদের যত ইন্ডাস্ট্রি আছে প্রত্যেক দিনেই 1 কোটি টাকার উপর ইলেকট্রিসিটি বিল হয়, মোর দ্যান 1 crore। একদিনেই 1 কোটি টাকার উপর ইলেকট্রিসিটি বিল। এই সুযোগে এমন কেউ কেউ বলে যে সারা বাংলাদেশে যত এনার্জি কনজাম্পশন হয় তার প্রায় 5% আবুল খায়ের খেয়ে ফেলে। টোটাল এনার্জির 5% আবুল খায়ের খেয়ে ফেলে। কারণ হিউজ ওদের ইন্ডাস্ট্রি, স্টিল মেল্টিং ইন্ডাস্ট্রি, বাংলাদেশের সবচেয়ে বড় স্টিল ইন্ডাস্ট্রি মেল্টিং ইউনিট, রোলিং ইউনিট বাংলাদেশের সবচেয়ে বড়, বিশাল ঢেউ টিনের ফ্যাক্টরি, বড়ই না, টোটাল বাংলাদেশের টোটাল মার্কেটে 60% শেয়ার তারা কন্ট্রোল করে। গরু মার্কা ঢেউ টিন, এগুলো হচ্ছে সব হেভি ইন্ডাস্ট্রি। তারপরে তাদের আরো সিরামিক ইন্ডাস্ট্রি আছে, স্টেলা সিরামিক ইন্ডাস্ট্রি, হিউজ এনার্জি কনজাম্পশন। হ্যাঁ, মার্বেল ইন্ডাস্ট্রি আছে। যাই হোক, এগুলো আমাদের ইঞ্জিনিয়াররা কিন্তু এই সমস্ত জায়গায় ইনপুট দিতে পারছে না, আর খুঁজে খুঁজে বিদেশিরা এইসব জায়গায় খবর পেয়ে ঢোকার চেষ্টা করতেছে এবং আর্ন করতেছে। এরপর আসো, অ্যালয় গেল, মেল্টিং টেম্পারেচার গেল, এরপর যে জিনিসটা আসতেছে, একটা মেটেরিয়ালকে আমরা কত সহজে ডিফর্ম করতে পারবো সেটা আবার নির্ভর করে ওইটা কি সিঙ্গেল ফেজ মাইক্রোস্ট্রাকচার কিনা, আবার এটা মাল্টিফেজ কিনা। মাল্টিফেজ হইলে এটা কি জাস্ট ফেজ স্ট্রাকচার হিসেবে আছে না কোনো পার্টিকেল হিসেবে আছে। সেকেন্ড ফেজ পার্টিকেল, যেমন মনে করো কার্বাইড পার্টিকেল যদি থাকে, লার্জ ভলিউম ফ্র্যাকশন অফ কার্বাইড পার্টিকেল যদি থাকে, হার্ড ফেজ যদি থাকে, তাহলে দেখা যায় যে ওই মেটেরিয়ালস এর বেসিক যে তোমার ইল্ড স্ট্রেংথ তার তুলনায় বেড়ে যায়। ফলে এই ক্ষেত্রে আমাদের ডিফরমেশনটা কিন্তু, শেপিংটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। আমরা যদি কোল্ড ওয়ার্কিং সেই ক্ষেত্রে কার্বাইড পার্টিকেল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ হট ওয়ার্কিংটা যখন করা হয় তখন মেটালটা থাকে কাদার মতো, কার্বাইড পার্টিকেলটা থাকে মার্বেলের মতো। আমি যখনই প্রেসার দেই কাদা ছড়িয়ে যায়, আর মার্বেলটা ছড়িয়ে যাওয়া কারণ কাদার ভিতরে সে তার একটা জায়গা করে নেয়, ফলে কার্বাইডটা ভাঙে না। ইনসাইড দ্য মেটেরিয়াল, ম্যাট্রিক্স মেটেরিয়ালের ভিতরে হট ওয়ার্কিং করার সময় সেকেন্ড ফেজ পার্টিকেলের মুভমেন্টটা অনেক ইজি হয়, ফলে আন্ডার স্ট্রেস সে তার জায়গা করে নিতে পারে, যে কোনো একটা পয়েন্টে সে বসে যেতে পারে, সহজেই বসে যেতে পারে। কিন্তু কোল্ড ওয়ার্কিং এর ক্ষেত্রে এই সুযোগটা কম, কারণ ম্যাট্রিক্সের কাভার পার্টিকেল ইটস ভেরি হার্ড,
ম্যাট্রিক্স মেটেরিয়ালও কিন্তু কোল্ড ওয়ার্কিং এর সময় সফট না, শক্ত। এবং আমরা দেখেছি কোল্ড ওয়ার্কিং এ ফ্রম দ্য ভেরি বিগিনিং তার ইল্ড স্ট্রেংথ, তার ইউটিএস, হার্ডনেস বাড়া শুরু হয়ে যায়। তাই যদি হয় তাহলে কার্বাইড পার্টিকেলের উপরে যখন প্রেশারটা পড়ে, সেই কার্বাইড পার্টিকেল কিন্তু এর ভিতরে সুন্দর একটা জায়গা খুঁজে নেওয়াটা, যেহেতু মুভমেন্ট ইজ নট সো ইজি, খুঁজে নেওয়াটা এত সহজ হয় না। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ওভারঅল শেপিংটা ডিফিকাল্ট হয়ে যায়। অনেক সময় প্রোডাক্টের কোয়ালিটি অনেক খারাপ হয়ে যায়, কারণ কার্বাইড পার্টিকেল গুলো যদি ভেঙে গুঁড়া হয়ে যায়। কোল্ড ওয়ার্কিং এমন একটা ওয়ার্কিং, যে ওয়ার্কিং এ আসলে ওয়েল্ডিং সম্ভব হয় না। হট ওয়ার্কিং এ ওয়েল্ডিং হয়ে যায়। যদি কার্বাইড পার্টিকেলের ডিসপ্লেসমেন্টের কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, এর কারণে যদি আগের জায়গায় কোনো গ্যাপ তৈরি হয়ে যাওয়ার সুযোগ থাকে, তাহলে পরবর্তী রোলিং স্টেজে গিয়ে ওই গ্যাপটা ফিল আপ হয়ে যায় বিকজ অফ ইনসাইড ওয়েল্ডিং। বাট কোল্ড ওয়ার্কিং এর সময় টেম্পারেচার যেহেতু কম থাকে, সেই জন্য এই ওয়েল্ডিং করা সম্ভব হয় না। আর কোল্ড ওয়ার্কিং এর জন্য আরো বেশি প্রবলেম হয়ে যায় গ্রেন বাউন্ডারিতে। তোমাদের সবসময় বলি, গতকালকেও বলেছি, এর আগে 443 তেও পড়েছি, কার্বাইড পার্টিকেল গ্রেন বাউন্ডারিতে concentration level 20 to 30% is higher compared to the matrix। তাহলে সবচেয়ে প্রবলেম করবে গ্রেন বাউন্ডারি। অনেক ক্ষেত্রে দেখা গেছে গ্রেন বাউন্ডারিতে ফ্র্যাকচার হয়ে গেছে, কারণ ওয়েল্ডিং হয় নাই। গ্রেন বাউন্ডারিতে কার্বাইড গুলো স্ম্যাশড হয়ে গেছে, স্ম্যাশড হয়ে পাউডার হয়ে পড়ে আছে। আগে তো সে কম হোক বেশি হোক ম্যাট্রিক্স এর সাথে তার একটা বন্ডিং ছিল, বাট যখন গুঁড়া হয়ে যায়, জাস্ট অন্তর্দৃষ্টি দিয়ে এগুলো বুঝতে হবে। অনেক জিনিসই কিন্তু আমাদের সামনে ফিজিক্যালি থাকে না। কোন একটা রিলেটিভলি সফট ফেজের ভিতরে যে একটা হার্ড ফেজ থাকে, যদিও বেসিক ম্যাটেরিয়ালের যেরকম মেটালিক বন্ডিং, কোহেসিভ বন্ডিং থাকে, সেরকম না থাকলেও এই পার্টিকেলের সাথে সারাউন্ডিং যে ম্যাট্রিক্স ম্যাটেরিয়ালের একটা টু সাম এক্সটেন্ট একটা কিন্তু বন্ডিং থাকে। এখন এই বন্ডিংটার থাকলে একরকমের তার প্রপার্টি, আর যদি আমি আন্ডার স্ট্রেস শেপিং এর সময় এই কার্বাইড পার্টিকেলটাকে স্ম্যাশড করে ফেলি, তাহলে কি হবে? কার্বাইড পার্টিকেল ইটসেলফ এখন ভেঙে হান্ড্রেডস অফ পার্টিকেল হয়ে গেছে, এবং একটা পার্টিকেলের সাথে আরেকটা পার্টিকেলের টোটালি মেকানিক্যালি দে আর সেপারেটেড। যদি এটা মেকানিক্যালি সেপারেটেড হয়ে যায়, ভেঙে যায়, স্ম্যাশড হয়ে যায়, তাহলে তাদের ভিতরে একটা গ্যাপ, একদম ক্লিয়ার ফিজিক্যাল গ্যাপ থাকবে। এই ক্লিয়ার ফিজিক্যাল গ্যাপ মানেই পাশাপাশি দুইটা পার্টিকেলের ভিতরে আগে যেমন ম্যাট্রিক্স এবং কার্বাইডের ভিতরে একটা বন্ডিং ছিল, কম হোক বেশি হোক, বাট এখন কার্বাইড পার্টিকেল একটা ভেঙে যখন 50টা হয়ে গেছে, এই একটা কার্বাইড পার্টিকেলের সাথে আরেকটা কার্বাইড পার্টিকেলের কিন্তু কোনো বন্ডিং নাই, ফলে গ্রেন বাউন্ডারি ফেটে গেছে, ভেঙে গেছে। এই যে ফেটে যাওয়া, ভেঙে যাওয়া গ্রেন বাউন্ডারি ওয়ালা যদি কোনো ম্যাটেরিয়ালসের টেনসাইল টেস্টিং করো, তাহলে কি হবে? ক্র্যাক তো সেখান থেকে, নেকিং তো সেখানে ইনসাইডে আগে থেকেই হয়ে আছে, ফলে অল্প লোডে ভেঙে যাবে। এরকম প্রবলেম হয় আর কি। আর এই প্রবলেমটা আরো বেশি হয় যখন তুমি একটা পার্টিকুলার মেটাল থেকে শীট মেটাল বানাও, থিন, যেমন ঢেউটিনের শীট বানাও, করোগেটেড আয়রন শীট বানাও, অথবা প্লেট বানাও। সেই সমস্ত ক্ষেত্রে তোমার যত তুমি থিন করবা, তত কিন্তু গ্রেন বাউন্ডারিতে যে প্রথমে কার্বাইডটা ভেঙে গেল, এরপরেও যদি তুমি কন্টিনিউ করো রোলিং, তাহলে কি হবে? গ্রেন বাউন্ডারি ভেঙে যাওয়া, কার্বাইড ভেঙে যাওয়ার কারণে যে পার্টিকেল গুলো টুকরা টুকরা হয়ে গেল এবং তাদের ভিতরে
ক্লিয়ার সেপারেশন তৈরি হলে এই সেপারেশনের সাইজ আস্তে আস্তে বাড়বে, কমবে না। এই যে মেকানিক্যাল ফাইবারিং বলতে আমরা বুঝাচ্ছি যে একটা প্রোডাক্টকে রোলিং করতে করতে একেবারে পাতলা রসুনের খোসার মতো করে ফেলা, এটা হচ্ছে একটা ফাইবারিং। এখন এই যে ফাইবারিং করলাম, এর ভিতরে যে স্ট্রাকচার ছিল, মাইক্রো স্ট্রাকচার ছিল, ফেজ গুলো ছিল, সেই ফেজ গুলো কিন্তু লম্বা হয়ে গেছে, ফাইবার হয়ে গেছে। আগে ইকুইএক্স ছিল, কারণ ফাইবারের মতো লম্বা হয়ে গেছে। এই যে তুমি বিভিন্ন ভাবে এই কাজটা করে ফেললে, এবার আসো যখন এই শীট দিয়ে একটা প্রোডাক্ট বানাইতে যাবা, সেই প্রোডাক্টের এখানে কিন্তু সিরিয়াস ডিরেকশনাল প্রপার্টি তৈরি হয়ে গেছে। ডিরেকশনাল প্রপার্টি যখন তৈরি হয়ে গেছে, তখন এর লঙ্গিটিউডিনাল ডিরেকশনে এক রকমের রেসপন্স আন্ডার স্ট্রেসে, ট্রান্সভার্স ডাইরেকশনে আরেক রকমের রেসপন্স হবে। এখন যদি তুমি শেপিং দিতে যাও, তখন কিন্তু প্রবলেম তৈরি হবে। সেটাই হচ্ছে প্লাস্টিক অ্যানআইসোট্রপি তৈরি হয়ে যাবে। এই প্লাস্টিক অ্যানআইসোট্রপি দেখা গেছে যদি মেটেরিয়াল কিরকম হইতে পারে, বেস মেটেরিয়াল একটা হচ্ছে রিক্রিস্টালাইজড মেটেরিয়াল হইতে পারে, আরেকটা হইতে পারে আনরিক্রিস্টালাইজড মেটেরিয়াল, যেটা একটু আগেই দেখলাম। এই যে প্রোডাক্ট, এই যে মাইক্রোস্ট্রাকচার দেখতেছো, এটা তোমার কিন্তু সত্যিকার অর্থে এটা রিক্রিস্টালাইজড না, যদিও পার্শিয়ালি রিক্রিস্টালাইজড মনে হচ্ছে। কিছু কিছু ইকুইএক্স গ্রেন এর ভিতরে রয়ে গেছে, দেখো খেয়াল করলে বুঝতে পারবা। এই গ্রেনটা ইকুইএক্স, এখানে ইকুইএক্স, এগুলো ইকুইএক্স, বাট এইগুলো লম্বা লম্বা লাইন লাইন ধরে ফেরাইট লম্বা লম্বা হয়ে গেছে। এটা কম্বিনেশন অফ ইকুইএক্স এন্ড ইলংগেটেড গ্রেন এর ভিতরে আছে। কিন্তু এমন কিছু ম্যাটেরিয়াল আছে যেটা আমরা প্রথম দিকে পড়িয়েছিলাম, কোল্ড ওয়ার্কিং এর প্রথমে পড়িয়েছিলাম। এই যে এইটার দিকে যদি নিচের দিকে খেয়াল করো, এখানে কিন্তু ইকুইএক্স কোনো গ্রেন নাই, এটা ফুললি ইলংগেটেড গ্রেন। উপরেরটা ফুললি ইকুইএক্স গ্রেন, নিচেরটা হচ্ছে ফুললি ইলংগেটেড গ্রেন। এরকম মেটেরিয়াল নিয়ে, এরকম স্টক মেটেরিয়াল নিয়ে যদি আমরা প্রোডাক্ট সেটিংয়ে যাই, তাহলে অ্যানাইসোট্রপিক বিহেভিয়ার প্রকট আকারে ধারণ করবে। অ্যানাইসোট্রপিক বিহেভিয়ারটা কি জিনিস? সেটা হচ্ছে যে লঙ্গিটিউডিনাল ডাইরেকশনে লোডে সে যেভাবে রেসপন্স করবে, ট্রান্সভার্স ডাইরেকশনে সেইভাবে রেসপন্স করবে না। দ্যাট ইজ প্লাস্টিক অ্যানাইসোট্রপি। এই প্লাস্টিক অ্যানাইসোট্রপি কেমন হবে, কতটুকু হবে? সব মেটেরিয়ালসেরই হয়, বিকজ আমি ইকুইএক্স করলেও প্রত্যেকটা মেটেরিয়ালের গ্রেনের ওরিয়েন্টেশন ভিন্ন ভিন্ন থাকে। তোমরা জানো, যদি বিসিসি মেটাল হয়, বিসিসি মেটালের যে স্লিপ সিস্টেম ইজ বেটার, FCC material sleep system is better, BCC material sleep system poor. তো সেই ক্ষেত্রে আমি যদি একটা মেটালকে শেপিং দিতে যাই, যে ডাইরেকশন বরাবর স্লিপিং সহজ, সেই ডাইরেকশন বরাবর ডিফর্মেশন সহজে হয়ে যাবে। তারপরে অন্য ডাইরেকশন বরাবরে রিলেটিভলি একটু পুয়ার ডিফর্মেশন হবে। দ্যাট ইজ অ্যানাইসোট্রপি ইন প্লাস্টিক। বলা হচ্ছে যদি আমরা রিক্রিস্টালাইজ করে নেই, রিক্রিস্টালাইজ হয়, সেই ক্ষেত্রে এই অ্যানাইসোট্রপিটা দেখো, এইগুলো এইভাবে গেছে অ্যানাইসোট্রপি। আর যদি নট রিক্রিস্টালাইজ হয়, আনরিক্রিস্টালাইজ হয়, সেক্ষেত্রে দেখো বড় একটা লুপ তৈরি করে আছে, এইভাবে গেছে।
তাহলে দেখা যাচ্ছে যে যত মেটেরিয়ালসটা আনডিক্রিস্টালাইজড হবে তত এই মেটেরিয়ালস এর ভিতরে অ্যানআইসোট্রপিক প্লাস্টিক বিহেভিয়ার প্রকট আকারে দেখা যাবে। আর যদি এইভাবে দেখা যায় অ্যানআইসোট্রপিক প্রপার্টি যদি প্রকট আকারে দেখা যায়, তাহলে আমরা যখন একটা মগ বানাতে যাব বাই মিনস অফ মেকানিক্যাল ডিফর্মেশন, তখন কিন্তু এই মেটেরিয়ালের সব জায়গায় সমানভাবে ডিফর্ম হবে না। দেখতেই পারতেছো এখানে একটু নিচু, এই জায়গাটা উঁচু, এই জায়গাটা নিচু, এই জায়গাটা উঁচু, এই যে কার্ভের দিকে তাকিয়ে দেখো ওইরকমই হয়েছে। এখন আমরা যদি এই প্রোডাক্টটাকে শেপিং দিতে চাই, ফাইনাল প্রোডাক্টে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের মুখ থেকে কিন্তু অনেকটা কেটে ফেলে দিতে হবে, অনেকখানি কেটে ফেলে দিতে হবে। দ্যাট ইজ নট গুড, দ্যাট ইজ নট গুড ফর ইকোনমিক্যাল প্রোডাকশন। আমাদেরকে রুট কজ বের করে নিতে হবে কেন এটা হচ্ছে। আদারওয়াইজ যদি এই মুখের দিক থেকে এই 20% 10% কেটে ফেলে দাও, তাহলে এটা কিন্তু স্টেজ প্রোডাক্টের দাম কিন্তু বেড়ে যাবে, ফলে বিজনেস ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ, নিজের দেশের ভিতরে বিজনেস নো প্রবলেম, বাট ইন্টারন্যাশনাল মার্কেটে তুমি বিজনেস করতে পারবে না। ইন্টারন্যাশনাল মার্কেটে তোমার পক্ষে বিজনেস করা সম্ভব না। যেমন আমি যদি বলি বাংলাদেশে গার্মেন্টস সেক্টর, বাংলাদেশে গার্মেন্টস সেক্টরের মেন বিজনেসই কিন্তু লক্ষ লক্ষ শ্রমিককে কম বেতন দিয়ে কাজ করানো। দ্যাট ইজ দ্য মেন বিজনেস ইন বাংলাদেশ। এই গার্মেন্টস ব্যবসায়ীরা সিন্ডিকেট, তারা সবাই পলিটিক্স করে, অলমোস্ট সবাই পলিটিক্স করে, অলমোস্ট সবাই আবার ব্যবসা করে, অলমোস্ট তারা পলিসি মেকার। এই গার্মেন্টস ব্যবসায়ীদের ভিতরে অনেকে মন্ত্রী আছে, অনেকে এমপি আছে, অনেকে অনেক প্রভাবশালী আছে। ফলে তারা সিন্ডিকেট করে এদেশের মানুষের 1 কেজি চাল 50 টাকা, 1 কেজি আটার দাম 45 টাকা, 1 কেজি ন্যূনতম মাছের দাম 300-400 টাকা, সেখানে তাদেরকে 9,000 টাকা বেতনে কাজ করাতে বাধ্য হয়। আর এই জন্যই প্রোডাক্টের দাম রিলেটিভলি কমে যায়। আর কমে যায় বলেই ভিয়েতনাম, চায়না, ইন্ডিয়া, পাকিস্তান এদের তুলনায় আমরা কম দামে প্রোডাক্ট বিক্রি করতে পারি। ফলে আমাদের গার্মেন্টস ব্যবসায় কিন্তু বুমিং বিজনেস, প্রচুর অর্ডার। আর এই অর্ডারে খুব বেশি না, যদি জাস্ট $0.1 ডিফারেন্স হয় পার পিসে, তো সেখানে কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলারের বিজনেস। এই জন্য গার্মেন্টস সেক্টর কিন্তু আমাদের দেশে বুমিং। প্রোডাক্ট কস্টিং কম বাংলাদেশে বিকজ অফ পোর স্যালারি স্ট্রাকচার। এখন আসো আমরা যেটা বলছিলাম যে ইকোনমিক্যাল প্রোডাক্ট বানাইতে হবে, নাইলে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে তুমি যেভাবেই পারো ইন্টারন্যাশনাল মার্কেটে তুমি কম দামে না দিতে পারলে, তাহলে কিন্তু বায়াররা তোমার কাছে আসবে না। কমাইতে হবে। তো প্রথমে আমরা কি দেখে নিতে পারি? একটা শীট মেটাল, একটা শীট আমি পেয়েছি বা বিদেশ থেকে কিনে নিয়ে এসেছি, আমি এটাতে প্রোডাক্ট বানাবো, প্রোডাক্ট নষ্ট না করে আগে শীটটাকে কেটে নেই, কেটে নিয়ে তার ট্রান্সফার ডাইরেকশনে কিরকম, তার স্ট্রেন নেওয়ার ক্যাপাসিটি কেমন, উইড বরাবর স্ট্রেন নেওয়ার ক্যাপাসিটি কেমন, উইড বরাবর স্ট্রেন রেট কেমন দেওয়া যেতে পারে, ট্রান্সফার ডাইরেকশনে কেমন দেওয়া যেতে পারে, এই জিনিসগুলো আগে আমাদেরকে পরীক্ষা করে নিতে হবে, বুঝে নিতে হবে। তারপরে আর কি কি জায়গায় আমরা ইনপুট দিতে পারি সেই ইনপুট আমাদেরকে দিতে হবে। এরপরে আসো ওয়ার্ক হার্ডেনিং। ওয়ার্ক হার্ডেনিং স্টেজেস আমরা দেখেছি,
প্রথমে লোড দেওয়ার সাথে সাথে স্ট্রেস অ্যাপ্লাই করার সাথে সাথে ইল্ডিং শুরু হয়ে যায়। যখন ইল্ডিং এর প্রথম ধাপ থেকেই একটা ম্যাটেরিয়াল হার্ড হওয়া শুরু করে। এই যে হার্ড হইতে হইতে দেখা গেছে যে 10% পর্যন্ত ম্যাক্সিমাম রেটে হার্ডেনিং হয়, তারপরে আস্তে আস্তে হার্ডেনিংটা কমে যায়। এই যে স্টেজ গুলো কি, প্রথম স্টেজ হচ্ছে যে স্টেজ 1 ডমিনেটিং ইন সিঙ্গেল ক্রিস্টাল, এবং এই ধরনের যে স্টেজ 1 এর যে অ্যাকশনটা পলিক্রিস্টালের ভিতরে একটু ইফেক্টটা নেগলিজিবল হয়। সেটা কি হয়, সেটা কেন ডমিনেটিং হয় স্টেজ 1 ইন সিঙ্গেল ক্রিস্টাল, নট ইন পলিক্রিস্টাল? সিঙ্গেল ক্রিস্টাল ডমিনেন্ট হওয়ার কারণ হচ্ছে সিঙ্গেল ক্রিস্টালের কোনো গ্রেন বাউন্ডারি থাকে না। ফলে যখন সামান্য লোড দেওয়া হয়, ডিসলোকেশন মুভমেন্ট শুরু হয়ে যায়। এই মুভমেন্টটা শুরু হওয়াটাই হচ্ছে ফার্স্ট স্টেজ। শুরু হয়ে কিছু দূর যাওয়া, চলমান থাকা, এটাই হচ্ছে স্টেজ 1। বাট এটা পলিক্রিস্টালের ভিতরে নট অ্যাপ্লিকেবল। পলিক্রিস্টালের ভিতরে এই স্টেজ 1 ইজ নট অ্যাপ্লিকেবল। কেন অ্যাপ্লিকেবল না? কারণ পলিক্রিস্টাল মানেই মিলিয়নস অফ গ্রেন। মিলিয়নস অফ গ্রেন মানেই যেই ডিসলোকেশনটা মুভ করা শুরু করে সাথে সাথেই বাঁধে গ্রেন বাউন্ডারি। গ্রেন বাউন্ডারি বলে যে না, এখন তুমি এই বর্ডার লাইন ক্রস করতে পারবে না, বর্ডার লাইন ক্রস করা সম্ভব না তোমার জন্য। সে ব্যারিয়ার দিয়ে দেয়। মুভমেন্ট অফ দি ফার্স্ট ফিউ ডিসলোকেশন ইজ রেস্ট্রিক্টেড বাই দি গ্রেন বাউন্ডারিজ। এই জন্য পলিক্রিস্টালের ক্ষেত্রে এই স্টেজ 1 যে হার্ডেনিং, এটা খুব একটা ইফেক্ট ফেলতে পারে না। কারোকে বুঝতে অসুবিধা হয়েছে? বুঝো নাই এমন কেউ আছো? স্যার এই পার্টটা বুঝলাম। আচ্ছা, এরপর আমরা এই যে কি ধরনের রেজিস্ট্যান্স হবে, কি হবে না হবে, এগুলো আমরা কিন্তু অনেক আগেই পড়ে এসেছি। 3 to 1, তোমরা 3 to 1 এ পড়েছো স্ট্রেন হার্ডেনিং, তারপরে তোমার স্ট্রেংথেনিং মেকানিজম অফ ম্যাটেরিয়ালস, সেখানে অল প্যাচ রিলেশনশিপ, এগুলো সব দেখেছো। সেইটা এখানে দেওয়া হচ্ছে। এখানে বলা হয়েছে কোন রিলেশনশিপকে ফলো করে সিগমা, এই এপসাইলন, ইজ ফ্লো স্ট্রেস, এগুলো সব তোমরা জানো, আসলে এগুলো বলার কিছু নেই আমার। এরপরে আসতেছে স্টেজ 2। স্টেজ 2 হচ্ছে আরেকটু সিভিয়ার। ফ্রি স্টাইলে চলতেছিল ডিসলোকেশন, তার নিজস্ব পথ ধরে চলছিল, সোজা পথে চলছিল। বাট স্ট্রেস যখন বাড়িয়ে দেওয়া হয়, মনে রাখবা যখন কোন একটা সিস্টেমে স্ট্রেস অ্যাপ্লাই করা হয়, লো স্ট্রেস অ্যাপ্লাই করা হয়, তখন এর ভিতরে স্ট্রেট ফরওয়ার্ড যে মেটেরিয়ালটা লাইন ডিফেক্ট আছে, মনে করো অনেকগুলো লাইন ডিফেক্ট আছে, একটা লাইন ডিফেক্ট আরেকটা লাইন ডিফেক্টের 90 ডিগ্রি অ্যাঙ্গেলও আছে, পয়েন্ট ডিফেক্ট আছে। পয়েন্ট ডিফেক্ট ইজ নট এ প্রবলেম। আমি যদি লাইন ডিফেক্টের কথা বলি, সবকিছু কিন্তু অন্তর্দৃষ্টিতে দেখতে হবে। সবকিছু স্কিমেটিক্যালি করতে গেলে অনেক ডিফিকাল্ট হয়ে যায়, অনেক সময় লেগে যায়। অন্তর্দৃষ্টিতে দেখো, একটা সিস্টেমের ভিতরে পয়েন্ট ডিফেক্ট আছে, লাইন ডিফেক্ট আছে। পয়েন্ট ডিফেক্ট গুলো আসলে র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড থাকে, লাইন ডিফেক্ট গুলো মোর অর লেস র্যান্ডমলি থাকে। কিন্তু লাইন ডিফেক্টের প্রবলেম হচ্ছে 2 ডাইমেনশনাল ডিফেক্ট, ফলে তার একটা শুরু আছে, তার একটা শেষ আছে।
যদি অ্যাপ্লাইড স্ট্রেসের লাইন বরাবর এই লাইনটা অ্যালাইন থাকে, তাহলে এই লাইনগুলো মুভ করা শুরু করে, গ্রেন বাউন্ডারিতে গিয়ে সে আটকা পড়ে যায়, আর কোনো কাজ হয় না। এখন যদি আমি আবার স্ট্রেস বাড়িয়ে দেই, দুইটা কাজ হবে একসাথে। নাম্বার ওয়ান, এই aligned in the direction of applied stress যে dislocation গুলো ছিল, they will try to cross the grain boundary, they will try to break the obstacle at the grain boundary। এটা একটা ঘটনা ঘটবে, সাথে সাথে আরেকটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে যে ডিসলোকেশন গুলো ইনলাইন অ্যালাইন্ড ছিল না, উইথ সাম অ্যাঙ্গেল ছিল, 2 ডিগ্রি, 4 ডিগ্রি, 50 ডিগ্রি, 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলে অ্যালাইন ছিল, যেহেতু এখন স্ট্রেস বেশি, সেও ধীরে ধীরে মুভ করার চেষ্টা করবে। এবার তুমি খেয়াল করো, আমার অন্তর্দৃষ্টি দিয়ে হিসাব করো, একজন চলতেছে উত্তর দক্ষিণ, আর একজন চলতেছে পূর্ব পশ্চিম না, কারণ আমি বলেছি এটা 100% 90 ডিগ্রি না, একটা 40 ডিগ্রি অ্যাঙ্গেলে সে ইনক্লাইন্ড আছে। তাহলে আমরা বলতে পারি সে উত্তর দক্ষিণ না গিয়ে যাচ্ছে হচ্ছে উত্তর এবং পূর্ব কোণা, উত্তর পূর্বের কোণা এবং উত্তর মানে দক্ষিণ পশ্চিমের কোণা বরাবর আড়াআড়ি যাচ্ছে। যখন আড়াআড়ি যাচ্ছে, at some stage কারো কারো পথে কিন্তু দেখা হয়ে যাবে, ভেরি চান্স। দেখো তুমি যদি সোজা রাস্তা দিয়ে চলে যাও, একদম সোজা রাস্তা দিয়ে চলে যাচ্ছ, ঢাকা তো চিটাগাং চলে যাচ্ছে, আরেকজন একটা প্যারালাল রাস্তা দিয়ে যাচ্ছে, সেও ঢাকা চিটাগাং যাচ্ছে, বাট প্যারালাল করে, there is no intersection, তাহলে তাদের দুজনের ভিতর দেখা হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু এই দুইটা রোডের একটা যদি স্ট্রেট ফরওয়ার্ড ঢাকা টু চিটাগাং হয়, আরেকটা যদি ঢাকা টু চিটাগাং না হয়ে সামহাও ঢাকা টু ওই অন্য আরেকটা রোড ঢাকা টু কুমিল্লা হয়, তাহলে অবশ্যই ঢাকা চিটাগাং এর রোডের কোন একটা জায়গায় ঢাকা কুমিল্লা রোডটা ক্রস করবে, এই যে ইন্টারসেকশন, সেটাই বলা হচ্ছে স্টেজ 2 এ different slip system dislocation interactions on different slip systems rapid multiplication। এই যে একবার দেখা হয়ে গেল, এখন আরেক দিক থেকে আরেকজন এসে দেখা করতেছে, আরেক দিক থেকে আরেকজন এসে দেখা করতেছে, শুরু হয়ে গেল। শুরু যে হয়ে গেল, এই যে দেখা করা করিতে সমস্যাটা কি হলো, তোমার যে স্পিড ছিল সেই স্পিড কিন্তু এখন কমে গেছে। তোমার ঢাকা থেকে চিটাগাং যাওয়া, এই একটু কথা বললে, একটু দাঁড়াইলে, একটু চা খেলে, তো ঢাকা চিটাগাং যাওয়া কিন্তু দেরি হয়ে গেল, সময়ের সাথে আর তুমি তাল মিলিয়ে যাইতে পারবে না। এই একই ভাবে ডিসলোকেশন একটা তার নিজস্ব গতিতে যখন যায়, সে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজে পৌঁছে যেতে পারে, সহজে ডিফর্মেশন হয়, কিন্তু ম্যাটেরিয়ালের ভিতরে যদি ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলের ডিসলোকেশন থাকে, যখন স্টেজ বাড়ানো হয়, ইনিশিয়াল স্টেজে যদিও সহজ সরল ডিসলোকেশন গুলো মুভ করে, সামনের দিকে এগোতে থাকে, কিন্তু স্টেজ বাড়ানোর সাথে সাথে রিলেটিভলি ডিফিকাল্ট ডিসলোকেশন গুলো মুভ করে, এবং এই সহজ সরল যে ডিসলোকেশন তার সাথে ইন্টারঅ্যাকশনে চলে যায়, মাল্টিপ্লিকেশন হয়, জটিল হয়ে যায়, এবং ম্যাটেরিয়াল থেকে করে তখন স্ট্রেন হার্ডেনিংটা অনেক অনেক বেশি হওয়া শুরু হয়ে যায়। এখন at strain order of 1 স্টেজ 3, স্টেজ 3টা কখন হয়? দেখা গেছে যে স্ট্রেন যখন 1 হচ্ছে, at strain order of 1 dislocation multiplication process, এটা কাউন্টার ব্যালেন্স বাই লোকাল ডিসলোকেশন অ্যানহিলেশন ডাইনামিক রিকভারি বলে। এখন এই জিনিসটা কি, স্টেজ 3টা কি? স্টেজ 3 হচ্ছে যখন তুমি ম্যাটেরিয়ালস এর ভিতরে স্টেজ 2 এ স্ট্রেস অনেক বাড়িয়ে দিলে, তখন লোকালি ওই সমস্ত জায়গায়
একটু হিট জেনারেট হয়, কারণ স্ট্রেস অনেক বেশি দিয়েছে, লোকাল হিট জেনারেশন হয়েছে। লোকাল হিট জেনারেশন হলে যে ডিসলোকেশন গুলো ছিল, একটা ছিল পজিটিভ ডিসলোকেশন আর একটা ছিল নেগেটিভ ডিসলোকেশন, আর একটা না পজিটিভ না নেগেটিভ ইনক্লাইন ডিসলোকেশন, বিকজ অফ হাই টেম্পারেচার ইন দ্য ম্যাটেরিয়ালস, সেখানে একজন আরেকজনের সাথে মিউচুয়ালি কাটাকাটি হয়ে যায়, দ্যাট ইজ অ্যানিহিলেশন। ডাইনামিক দেখা গেল যে ডিসলোকেশনের সংখ্যা কমে গেছে। ডিসলোকেশনের সংখ্যা যদি কমে যায় তাহলে সিস্টেমটা জটিল হলো না কঠিন হয়ে গেল? ফর ডিফর্মেশন কি হলো, কঠিন না সহজ হলো? তো স্যার ডিফরমেশন সহজ হয়ে গেল। সহজ হয়ে গেল। এটা বিকজ অফ ডাইনামিক রিকভারি। এটাকেই বলা হয় ডাইনামিক রিকভারি, যখন সামান্য একটু টেম্পারেচার বাড়ার কারণে ইনসাইড দ্য মেটেরিয়াল, নট গ্লোবাল টেম্পারেচার, লোকাল টেম্পারেচার বাড়ার কারণে তাদের সেই ডিসলোকেশন মুভমেন্ট যখন চলছিল ভিন্ন ভিন্ন ডাইরেকশন থেকে এসে, এই ডিসলোকেশন গুলো একজন আরেকজনের সাথে মিউচুয়ালি যখন কাটিং এর মাধ্যমে পজিটিভ নেগেটিভ কাট করে একটা পয়েন্ট ডিফেক্ট তৈরি করলো বা একটা গ্যাপ তৈরি করলো, ইনক্লাইন্ড আরেকটা ইনক্লাইন্ড এর সাথে মিশে আরেকটা গ্যাপ তৈরি করলো, ফলে নম্বর অফ ডিসলোকেশন কমে গেল, দ্যাট ইজ অ্যানিহিলেশন। এর ভিতরে কেউ যেহেতু লোকাল টেম্পারেচার বেড়ে গেছে, যদি লোকাল টেম্পারেচার বেড়ে যায় তাহলে ইলাস্টিসিটি বলো প্লাস্টিসিটি বলো, সেখানে কিন্তু এটা সুযোগটা বেড়ে গেছে, স্লিপ করে যাওয়ার চান্সটা বেড়ে, ফলে সেখানে ক্লাইম্বিংও হয়ে যেতে পারে। এইভাবে স্টেজ 3 তে আসলে মেটেরিয়ালস এর এই ডাইনামিক রিকভারি হয়, তার কারণে ব্যাপারটা সহজ হয়ে যায়। এবং এর ভিতরে এই যে ঘটনা ঘটছে, দেখা যায় যে একটা গ্রেনের ভিতরে আবার ছোট ছোট সাব গ্রেন তৈরি হয়ে যাচ্ছে, যেটা আমরা ছবিতে দেখাবো। এই জায়গায় দেখো, এই যে কোনো একটা পার্টিকুলার গ্রেনের কথা চিন্তা করো, যে কোনো একটা পার্টিকুলার গ্রেন, এইটা কিন্তু একটা গ্রেন ছিল। যদি পরিষ্কার জায়গায় আসি, এই জায়গায় আসো, এইটা একটা গ্রেন ছিল। এই গ্রেনটা দেখো, আগের ওটা লম্বা গ্রেন ছিল, সে কিন্তু ভেঙে ভেঙে সাব গ্রেন তৈরি হয়ে গেছে ইনসাইডে। এখানে একটা দেখো ছোট ছোট সাব গ্রেন দেখা যাচ্ছে, এই যে ছোট ছোট সাব গ্রেন তৈরি হয়ে গেছে। এই যে সাব গ্রেন তৈরি হয়ে যাওয়া মানে মেটেরিয়ালসটা অনেকটা রিলিজ, স্টেজ থেকে রিলিজ পেয়ে যাওয়া। এবার স্টেজ 4 সেটা আরো হাই স্ট্রেনে কি হবে, গ্রেন ব্রেক আপ ইনটু ব্যান্ডস অফ ডিফারেন্ট ওরিয়েন্টেশন। এটা পরিষ্কার হয়ে যাবে, তখন আরো তোমার ইয়ে হবে, আরো অ্যানিহিলেশন হবে, নতুন নতুন গ্রেন তৈরি হবে, হ্যাঁ, মাইক্রোস্ট্রাকচার সিস্টেমের ভিতরে চেঞ্জ এসে যাবে। হার্ডেনিং এবং ওয়ার্ক হার্ডেনিং রেট, এই যে ডাইনামিক রিকভারি যদি হাই স্পিডে চলতে থাকে তাহলে ওয়ার্ক হার্ডেনিং বেড়ে যাবে না কমে যাবে? ডাইনামিক রিকভারি চলতে থাকলে ওয়ার্ক হার্ডেনিং কমে যাওয়ার কথা। কমে যাবে, সেটাই লেখা হয়েছে, ওয়ার্ক হার্ডেনিং রেট রিলেটিভলি লো হয়ে যাবে। অ্যালোয়িং এলিমেন্ট দিলে কি হতে পারে? অ্যালোয়িং এলিমেন্ট তোমরা জানো দুই রকমের। একটা অ্যালোয়িং এলিমেন্টের ভিতরে গিয়ে সলিড সলিউশন তৈরি করে, আবার কিছু কিছু অ্যালোয়িং এলিমেন্টের ভিতরে গিয়ে সলিড সলিউশনও তৈরি করে, এক্সেস আবার অন্য ইন্টারমেটালি কম্পাউন্ড তৈরি করে। কোন কোন অ্যালোয়িং এলিমেন্ট আবার এর ভিতরে গিয়ে কার্বাইড তৈরি করে, কিছু কিছু ক্ষেত্রে অ্যালোয়িং এলিমেন্ট আবার কার্বাইডও তৈরি করে না, ইন্টারমেটালি কম্পাউন্ডও তৈরি করলো না, বাট তাদের ডিসলোকেশন সিস্টেমের সাথে একটা সম্পর্ক আছে। এইভাবে এক একটা ধরনের সেকেন্ড ফেজ পার্ট অ্যালোয়িং এলিমেন্টের উপরে নির্ভর করবে তার বিহেভিয়ারটা কেমন হবে। যেমন বলা হচ্ছে ম্যাগনেসিয়াম এবং কপার যদি অ্যালুমিনিয়াম অ্যালয়ের ভিতরে থাকে, তো দেখা গেছে যে এই অ্যালুমিনিয়াম অ্যালয়ের ভিতরে ম্যাগনেসিয়াম এবং কপার ওয়ালা যদি কোনো সিস্টেম হয়, তুমি যদি ডিফর্ম করো, সেই ডিসলোকেশনকে সে অ্যাট্রাক্ট করে ম্যাগনেসিয়াম এবং কপার। একইভাবে কার্বন যদি থাকে, আয়রনের ভিতরে যে ডিসলোকেশন তৈরি হয় বিকজ অফ ডিফর্মেশন, সেই ডিসলোকেশনটাকে ক্যাচ করার চেষ্টা করে, ধরে ফেলার চেষ্টা করে, তাকে আটকে দেওয়ার চেষ্টা করে।
আর ডিসলোকেশনকে আটকে দেওয়া মানে কি? হয় ডিফর্মেশন থেমে যাওয়া, দুইটা অপশন, হয় ডিসলোকেশন থেমে যাওয়া অথবা ওই মেশিনের যদি ক্যাপাসিটি থাকে টু ইনক্রিজ দ্য লোড স্ট্রেস, তাহলে ফার্দার অ্যাডিশনাল স্ট্রেসে সেই ডিসলোকেশন মুভ করবে। এই দুই ধরনের অ্যাকশন হতে পারে, যেটা কপার এবং ম্যাগনেসিয়াম করে অ্যালুমিনিয়ামের ভিতরে এবং কার্বন করে আয়রনের ভিতরে। এই আরেকটা জিনিস হয় অ্যালাইং এলিমেন্ট, যে অ্যালাইং এলিমেন্ট অ্যাড করো আমরা স্টিলের ভিতরে, এই যে ফসফরাস স্ট্রেং, ইল স্ট্রেং বাড়িয়ে দেয়, সিলিকন বাড়িয়ে দেয়, কপার বাড়িয়ে দেয়, ম্যাঙ্গানিজ বাড়িয়ে দেয়, মলিবডেনাম বাড়িয়ে দেয়, কিন্তু দেখা যাচ্ছে যে ক্রোমিয়াম ইল স্ট্রেং কিন্তু কমিয়ে দেয়। ক্রোমিয়াম ইল স্ট্রেং যদি অনেকে কেউ যদি ভুল করে যে আমি ক্রোমিয়াম দিচ্ছি স্ট্রেং বাড়ানোর জন্য, এটা কিন্তু ভুল হবে। ইয়েস, ক্রোমিয়াম উইল ইনক্রিজ hardenability, that is different, but by means of solid solution যদি তুমি strengthening করতে চাও by adding chromium, then your decision will be wrong decision. এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। স্যার ক্লাস আছে নেক্সট। হ্যাঁ, আমরা ক্লাসের আগেই শেষ করে দিব। এরপরে as per এই যে ঘটনাগুলো এখানে ঘটলো, এই আগের স্লাইডে যে ঘটনাগুলো ঘটলো, সলিউট অ্যাটমের কি হচ্ছে না হচ্ছে সেগুলো, তার সাথে স্ট্রেনের সম্পর্ক, এনার্জি লেভেলের সম্পর্ক কি হইতে পারে, এইটা একটা এম্পিরিক্যাল রিলেশনশিপ। এখানে বোঝানোর কিছু নেই, যা থিওরিতে যা বলেছি ওইটাই এম্পিরিক্যাল রিলেশনশিপের মাধ্যমে বোঝানো হয়েছে। আর এই যে ম্যাগনেসিয়ামের কথা বলছিলাম, অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম অ্যালয়, যত এই জন্য যত অ্যালয় অ্যাড করা হয় তত ফ্রি ম্যাগনেসিয়াম থাকে, এই ম্যাগনেসিয়াম তত এর ভিতর ডিসলোকেশনকে ক্যাচ আপ করে এবং ফার্দার ডিফর্মেশনটাকে ডিফিকাল্ট করে দেয়। এই জন্য যত ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম অ্যাড করা হয় তত তার ইলেকট্রন বেড়ে যায়। এই যে স্টিলে তোমরা যদি টেনসাইল টেস্ট করো, যে ঘটনা বলে এসেছি সেইটাই, টেনসাইল টেস্ট যদি করো এরকম সিরিয়েশন দেখতে পারবা। এই সিরিয়েশনের কারণ কি? কারণ হচ্ছে যখন তুমি ডিসলোকেশনে, যখন তুমি ডিফর্ম করছো, ডিসলোকেশন মুভ করতেছো, যখন দেখে একটা সলিড কার্বন যাকে যে ডিসলোকেশন ইজ মুভিং, সে দৌড়ায় গিয়ে ওই ডিসলোকেশনের পথে বাধা হয়ে দাঁড়ায়, ডিসলোকেশনের মুভমেন্টের গ্যাপে এসে বসে যায়। যেই বসে যায় তখন ডিসলোকেশনটা মুভ করতে পারে না, যদি কিনা আমরা ফার্দার লোড না দেয়। যেমন যে কোনো একটা জায়গায় দেখো, এখানে খুব সহজেই মুভ করতেছিল, ডিসলোকেশন খুব দ্রুত গতিতে মুভ করতেছিল। ডিসলোকেশন যত দ্রুত গতিতে মুভ করা মানে কিন্তু তত তোমার ডিফর্মেশন সহজ হয়ে যাওয়া, স্ট্রেস কমে যাওয়া, এই যে কমে যাচ্ছিল। কিন্তু কার্বন টেম্প হয়ে গেছে, কার্বন দৌড়াই গিয়ে ডিসলোকেশনকে ক্যাচ করে ফেলছে, করে ফেলে ধরে আটকাই দিছে। এখন আটকাই দিলে আর ডিসলোকেশন মুভ করতে পারে না। যদি এখন আমার ওই ডিসলোকেশনকে মুভ করাতে হয় তাহলে আবার ফার্দার স্ট্রেস বাড়াইতে হবে। দ্যাট ইজ দ্য মেকানিজম হোয়াই ডিউরিং টেনসাইল টেস্ট অফ আয়রন কার্বন অ্যালয় এই ধরনের সিরিয়েশন দেখা যায়। কেন দেখা যায়? দ্যাট ইজ দ্য রিজন। এই পর্যন্ত আমরা পড়লাম। সেকেন্ড ফেজ পার্টিকেল আমরা আগামী ক্লাসে পড়ব। আরো যদি কিছু জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করতে পারেন। Anybody problem আছে? নাই? ওকে, থ্যাংক ইউ। স্যার আমাদের ক্লাস 7 এর রুমে রিলোকেট করা হয়েছে। আরেকটা জিনিস বলি, আগামী সপ্তাহে রবিবার এবং বুধবার তোমাদের সেশনাল ক্লাস নাই, একটা করে সেশনাল ক্লাসে একটা করে থিওরি ক্লাস হবে। কারণ আমাদের সেশনাল ক্লাস প্রেজেন্টেশন গুলো রিকভার করার জন্য আমার সময় এই ক্লাসগুলো দরকার হইতে পারে, অথবা ভবিষ্যতে যদি আমি ক্লাস না নিতে পারি সেটা রিকভার হবে। আগামী রবি এবং বুধবারে 11টার সময় সবাই প্রেজেন্ট থাকবা, একটা করে থিওরি ক্লাস হবে। হ্যাঁ, কি বলতেছিল বলো? স্যার ওই যে আমাদের রুম নাম্বার নোটিশে দেওয়া ছিল ওই 206, কিন্তু ওটা সেমিনার রুমে রিলোকেট করা হয়েছে। তো ক্লাস সেমিনার রুমে, সেমিনারে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ।